আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান ইসবিরা সানবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ ক্লাস নবম ফরম্যাট। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট, কারণ এই ফরম্যাটে অঙ্কগুলি মোট 4টি সিলেবাসে দেওয়া হয়েছে। বিবিএ সেকেন্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগ ট্যাক্সেশন ইন বাংলাদেশ, বিবিএ থার্ড ইয়ার ব্যবস্থাপনা বিভাগ, বিবিএ থার্ড ইয়ার মার্কেটিং বিভাগ ট্যাক্সেশন ইন বাংলাদেশ এবং এমবিএ ফাইনাল ইয়ার কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের তৃতীয় অধ্যায়ের নবম ফরম্যাট। মোট এই 4টি সিলেবাসে এই অঙ্কগুলি দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, তাহলে আসুন প্রথমে আমরা 9 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 9 নম্বর ফরম্যাটে বলা হচ্ছে কোম্পানি ট্যাক্স, কোম্পানি কর নির্ধারণ। কোম্পানি কর নির্ধারণে এই ফরম্যাটে আমাদের মোট 2টা রিকোয়ারমেন্ট শিখতে হবে। একটা হলো ফাইন্ড আউট দ্য টোটাল ট্যাক্সেবল ইনকাম এবং 2 নম্বর হলো ফাইন্ড আউট দ্য টোটাল ট্যাক্স লায়াবিলিটি। এই দুটি প্রশ্ন আমাদের এখানে করা হবে। শিক্ষার্থীগণ, টোটাল ট্যাক্সেবল ইনকাম নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে একটি বেসিক ধারণা নিতে হবে ছকের মাধ্যমে। তো প্রথমে আমরা একটি ছক নির্ণয় করব। এখানে ছকের উপরে অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ার, তারপরে ছকে কলাম আছে মোট 3টি, পার্টিকুলার্স, টাকা টাকা, এই মোট 3টি কলাম। প্রথমে আমাদের লিখতে হবে নিট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, অর্থাৎ 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী যে ইনকাম স্টেটমেন্ট তৈরি করা হয়েছে সেই ইনকাম স্টেটমেন্ট থেকে নিট প্রফিট নিয়ে আসতে হবে। এটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এবার আসুন, এখানে আমাদের নিট প্রফিটের সাথে যোগ করে নিতে হবে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, অর্থাৎ অননুমোদনযোগ্য ব্যয়সমূহ। যে সমস্ত ব্যয়গুলি 1991 সালের ভ্যাট আইন অনুযায়ী অনুমোদনযোগ্য নয়, সেগুলি আমাদের এখানে যোগ করে নিতে হবে। এই ব্যয়গুলি আমরা পাবো ইনকাম স্টেটমেন্টে প্রশ্নপত্রে দেওয়া থাকবে, অর্থাৎ 94 সালের কোম্পানি আইন অনুযায়ী যে ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে সেখানে এই ব্যয়গুলি বাদ দেওয়া থাকবে। আর সেজন্য আমরা এই ব্যয়গুলি এখানে আমাদের যোগ করে নিয়ে আলাদাভাবে নিট ইনকাম নির্ণয় করতে হবে। শিক্ষার্থীগণ, যেমন দেখা যাচ্ছে দেওয়া থাকবে এই মোট 13টি আইটেম ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। 13টি আইটেম হলো যেমন ডোনেশন, পেনাল্টি, প্রিলিমিনারি এক্সপেন্স, কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কসম্যান ক্যান্টিন, ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন, ইনকাম ট্যাক্স, আদার ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, আন্ডাররাইটিং কমিশন, ডিভেঞ্চার রিডামশন, লস অন সেল অফ সিকিউরিটি, ট্রাভেলিং এক্সপেন্স, নট সাপোর্টিং ভাউচার পেবেল। যদি ভাউচার পেবেল দেওয়া না থাকে তাহলে এই খরচটা ইনঅ্যাডমিসিবল হিসেবে বিবেচনা করা হবে, আর যদি ভাউচার দেওয়া থাকে তাহলে অবশ্যই এটা আমাদের যোগ হবে না। ইনকাম ট্যাক্স রিজার্ভ ইত্যাদি। সেক্ষেত্রে একটা অঙ্কে এতগুলো আইটেম থাকবে না, এখান থেকে কয়েকটি মাত্র থাকবে। প্রশ্নপত্র পড়ে আমাদেরকে দেখতে হবে এই আইটেমের মধ্যে কোনগুলো আছে, সেগুলো ইনঅ্যাডমিসিবল হিসেবে নিট ইনকামের সাথে যোগ করে নিতে হবে। তাহলে মোট যোগফলটা নিট ইনকামের সাথে একত্রিত করলে যে অ্যামাউন্ট আসবে অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। এবার আসুন, এর সাথে আমাদের কিছু মাইনাস করতে হবে, যে অ্যাডমিসিবল এক্সপেন্স যেগুলো বাদ দেওয়া হয়নি এমন কিছু খরচ যদি থাকে তাহলে আমরা এখানে মাইনাস করব। যেমন আইটি রুলস অনুযায়ী অনেক সময় সেগুলো বাদ দিতে হয়, প্রশ্নপত্রে দেওয়া থাকে। যেমন এক্সপেন্সেস অ্যাডমিসিবল বাট নট শোন, যে অ্যাডমিসিবল খরচ কিন্তু দেখানো হয়নি। যেমন ডিপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস, অর্থাৎ ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী ডিপ্রিসিয়েশন একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, সেটা মাইনাস করতে হবে। আদার অ্যাডমিসিবল এক্সপেন্স যদি অন্যান্য আর কিছু থাকে তাহলে সেটাও মাইনাস করে দিতে হবে। এরপর আসুন, লেস করতে হবে ইনকাম রিসিভ ফ্রম নন বিজনেস হেড, যেগুলি ব্যবসায়িক আয় নয়, যেমন ডিভিডেন্ড, ইন্টারেস্ট, ক্যাপিটাল গেইন ইত্যাদি। এই ধরনের আইটেম থাকলে সেগুলি মাইনাস করতে হবে। ঠিক আছে, দেখুন এই বিষয়গুলো আমরা গাণিতিক সমস্যা সমাধান করার সময় বিস্তারিত আরও জানতে পারবো। তাহলে আসুন, এরপরে আমরা যে এটা মাইনাস করার পরে যে অ্যামাউন্টটা পাবো সেটাই হলো টোটাল ট্যাক্সেবল ইনকাম। এ আমাদের প্রথম ছক হয়ে গেল। এবার আসলে দ্বিতীয় ছক, কোম্পানির কর নির্ধারণ, ট্যাক্স লায়াবিলিটি। প্রথমে টোটাল ইনকাম এক্সপেক্টেড ডিভিডেন্ড, এক্সেপ্ট ডিভিডেন্ড বাদে যে আয় থাকবে এই আয়ের উপরে শুধুমাত্র কোম্পানির আয় যতটুকু এখানে আমাদের ট্যাক্স ধার্য করতে হবে 25% থেকে 45%,
যে কোনো রেট নিলে হবে। তো 25% নিলেও হবে, 45 নিলেও হবে, 40 নিলেও হবে, 35% গুণ করলেও চলবে। তাহলে কোম্পানি আয়ের উপরে আমরা 25% অথবা 25 থেকে 45 এর মধ্যে যে কোনো একটা পার্সেন্টেজ গুণ করে ট্যাক্স নির্ধারণ করতে পারবেন। এবার আসুন ডিভিডেন্ড ইনকাম। ডিভিডেন্ড ইনকামের উপরে 20% করে লভ্যাংশ দিতে হবে, কর দিতে হবে। আর ক্যাপিটাল গেইনের উপরে 15%। এ হলো আমাদের দ্বিতীয় ছাক। এই তিনটে ট্যাক্স যোগ করে যেটা হবে এখান থেকে আবার মাইনাস করতে হবে টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, উচ্চস্থলে কর কর্তন। যেমন ডিভিডেন্ডের উচ্চস্থলে কর কর্তন করা হয়, এটা মাইনাস করে দিতে হবে। দেওয়ার পরে নিট ট্যাক্স লায়াবিলিটি বের হবে। সেক্ষেত্রে এবার আসুন আমরা একটি অঙ্কের মাধ্যমে এই বিষয়গুলো ক্লিয়ার করি। প্রথমে আমি এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক অনেকগুলো দিয়েছি। আমার বইয়ের এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ, এইগুলোর থেকেই বোর্ড পরীক্ষা প্রশ্ন করা হয়। বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে, সব বোর্ড প্রশ্ন এখানে সাজাই দিয়েছি। যেমন এখানে 11 সাল, এরপরে মডিফাইড দেওয়া হয়েছে, এগুলো 7 কলেজে এসেছে। দেখুন এটা 15 সালে প্রশ্ন। তারপরে এডিউ এটা 14 সালে এসেছিল, এটা 14 সালে 10 মার্কের অঙ্ক। এরপরে দেখুন 15 সালে আসছে 11 নম্বর অঙ্কটি। এরপরে 15 সালে আরেকটা এডিউতে আসছে, এটা 12 নম্বর অঙ্ক 15 সাল। এনইউতে আসছে 16 সালে অঙ্কটি। এনইউতে 16 সালে দুটো অঙ্ক আসছে, বি পার্টে এবং সি পার্টে। 16 সালের এই অঙ্কটি। এই মোট টোটাল মিলে 14টি অঙ্ক দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, এখান থেকে আজকের ক্লাসে আমরা 2টি অথবা 3টি অঙ্ক সমাধান করব। বাকি অঙ্কগুলি আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। আপনার এই হ্যান্ডনোটটি সংগ্রহ করে এখান থেকে প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসে আমরা যে ফর্মেটটা শিখছি এই ফর্মেটের অঙ্কগুলি একদিনে আপনারা সম্পূর্ণ প্র্যাকটিস করে ফেলবেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। সেক্ষেত্রে যখন ভিডিওটি দেখবেন তখন অবশ্যই আমার লেখা হ্যান্ডনোটটি বের করবেন, বের করে এই অঙ্কগুলি মিলে নেবেন এবং সঙ্গে সঙ্গে হোমওয়ার্ক করে ফেলবেন। তো আসুন 1 নম্বর প্রবলেমটা আমরা শুরু করি। বলা হচ্ছে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ যমুনা লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড 30 জুন 2019 সাল ইজ গিভেন বিলো। নিচে দেওয়া হলো। দেখুন যমুনা কোম্পানির একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া হয়েছে। প্রথম ইনকাম স্টেটমেন্টে গ্রোস প্রফিট দেওয়া আছে। গ্রোস প্রফিটের সাথে শেয়ার প্রিমিয়াম, ডিভিডেন্ড, গেইন অন সেল অফ ফার্নিচার এবং ডিসকাউন্ট রিসিভ, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি, আদার ইনকাম। এই মোট ইনকাম 20,40,000 টাকা আছে। এখান থেকে এক্সপেন্স মাইনাস করা হয়েছে। এবার আসুন এই ইনকামের মধ্যে আমাদের নন বিজনেস ইনকাম হলো শেয়ার প্রিমিয়াম এবং ডিভিডেন্ড। আমরা আগে অনেকগুলো নন বিজনেস ইনকাম দিয়েছি, তার মধ্যে 2টা আসলো এবং ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি, এটা নন বিজনেস ইনকাম। তাহলে এই ধরনের ইনকাম নিট ইনকাম থেকে আমরা লেস করব, মাইনাস করে দেব। এবার আসুন মোট ইনকাম থেকে এক্সপেন্সগুলো কী কী আছে? স্যালারি, জেনারেল এক্সপেন্স, অফিস রেন্ট, এগুলি সব অ্যাডমিসিবল এক্সপেন্স, অ্যালোয়েবল। কিন্তু ডোনেশন, পেনাল্টি, অ্যালাউন্স ফর ব্যাড ডেট এবং ইনকাম ট্যাক্স প্রভিশন, দেখুন ডোনেশন, পেনাল্টি এগুলো ইনঅ্যাডমিসিবল, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ইনঅ্যাডমিসিবল, ইনকাম ট্যাক্স প্রভিশন ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। এরপরে অ্যাডভার্টিস সম্পর্কে যদি কোনো সমন্বয় থাকে তাহলে কতটুকু ইনঅ্যাডমিসিবল হবে আর কতটুকু অ্যাডমিসিবল হবে সেগুলো আমরা এগুলো বুঝতে পারবো সমন্বয় পড়ে। সেখানে এই ছিল আমাদের প্রশ্ন। এবার নিচে সমন্বয়গুলো আগে পড়বেন। কি বলা হয়েছে? আদার ইনফরমেশন। দ্য অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস আর মেড ফর 5 ইয়ার্স। 5 বছরের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাহলে বিজ্ঞাপনের খরচ আমাদের এখানে দেখা যাচ্ছে প্রশ্নপত্রে দেওয়া হয়েছে মোট 30,000 টাকা। এই 30,000 টাকা 5 বছর আমরা সেবা নিতে পারবো, কিন্তু একবারে বাদ দেওয়া হয়ে গেছে। তাহলে নিট ইনকাম থেকে যেহেতু এখানে বাদ দেওয়া হয়েছে, তো আমরা এটা কি করব? 30,000কে 5 দ্বারা ভাগ করে 4 দ্বারা গুণ করতে হবে, কারণ সেগুলি এখনও খরচ হয়নি। 1 বছর শুধু খরচ হয়েছে, আর 4 বছরের অগ্রিম হাতে আছে এখনও প্রিপেইড হিসেবে। তো আমরা এখানে ডিপ্রিসিয়েশন কি করব? 5 ভাগের 4 ভাগ ইনঅ্যাডমিসিবল হিসেবে যোগ করে নিব। শিক্ষার্থীগণ, এবার সমন্বয় আমরা একটু সমন্বয় পড়ে নিই, তারপরে পুনরায় আবার অঙ্ক দেখাবো।
বলছি অ্যাডমিসিবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী 30,000 টাকা, অথচ ডিপ্রিসিয়েশন দেখানো হয়েছে কত 50,000 টাকা। যেহেতু এখানে 50,000 টাকা দেখানো হয়েছে, তাহলে এই 50,000 টাকা এটা আইটি রুলসের বাইরে, সুতরাং এটা যোগ করে নিতে হবে, আর আইটি রুলস অনুযায়ী 30,000 টাকা মাইনাস করতে হবে। যদি কেউ এমন করেন যে 50 থেকে 30 বাদ দিয়ে 20,000 টাকা যোগ করবেন, তাও হবে, তবে এটা আলাদাভাবে দেখানো ভালো। এবার আসুন, জেনারেল এক্সপেন্সেস ইনক্লুডিং 40,000 টাকা অ্যাজ প্রিলিমিনারি এক্সপেন্স। জেনারেল এক্সপেন্সেসের ভিতরে প্রিলিমিনারি এক্সপেন্সেস আছে 40,000 টাকা। আমরা জানি প্রিলিমিনারি এক্সপেন্স এটা ইনঅ্যাডমিসিবল খরচ, তাহলে সেটা আমাদের নিট প্রফিটের সাথে যোগ করে নিতে হবে। অর্থাৎ জেনারেল এক্সপেন্সেস যে 90,000 টাকা ছিল, এখান থেকে আমরা 40,000 টাকা ইনঅ্যাডমিসিবল হিসেবে যোগ দেখাবো। 5 নম্বর সমন্বয়, দ্য স্যালারি এক্সপেন্সেস ইনক্লুড 35,000 টাকা অ্যাজ এ কন্ট্রিবিউশন টু আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। 35,000 টাকা স্যালারির মধ্যে আনরিকগনাইজ যে অননুমোদনযোগ্য প্রভিডেন্ট ফান্ড আছে, এটা ইনঅ্যাডমিসিবল হিসেবে আমাদের যোগ করে নিতে হবে। ঠিক আছে, এবার আসুন আমরা উত্তরপত্র দেখি। তার আগে আমরা দেখি কি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ডিটারমাইন দ্য টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম দেখাতে হবে এবং ট্যাক্স লায়াবিলিটি দেখাতে হবে। একটা ছক তৈরি করলাম যমুনা লিমিটেডের অ্যাসেসমেন্ট ইয়ার আর ইনকাম ইয়ার। ইনকাম ইয়ার হলো 18-19 এবং অ্যাসেসমেন্ট ইয়ার আমরা এখানে দিয়েছি 19-20। তো প্রথমে প্রশ্নপত্রের নিচের যে নিট ইনকাম ছিল এটা 13,60,000 টাকা, এইটাই আমরা প্রথম লিখব নিট ইনকাম। আর নিট ইনকামের মধ্যে যে সমস্ত ইনঅ্যাডমিসিবল খরচগুলো বাদ দেওয়া হয়ে গেছে ওগুলো আমাদের যোগ করতে হবে। তার মধ্যে আমরা দেখে আসছিলাম ডোনেশন, পেনাল্টি, প্রভিশন ফর ব্যাড ডেট আর ইনকাম ট্যাক্স প্রভিশন। ঠিক আছে, পরপর আমরা এগুলি লিখে নিলাম, ডোনেশন, পেনাল্টি, অ্যালাউন্স ফর ব্যাড ডেট আর ইনকাম ট্যাক্স প্রভিশন। এবার আসুন সমন্বয় বলা হয়েছিল অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্সেস আর মেড ফর 5 ইয়ার্স। তাহলে অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্সেস 5 বছরের, আমরা এখানে লিখে নিলাম 4 বছরের যে অগ্রিম, এটা দেখাবো যে ডিফার্ড অ্যাডভার্টিজমেন্ট 30,000 ভাগ 5 বছর গুণন 4 বছর, এই হলো 4 বছরের ডিপ্রিসিয়েশন। এটা আমাদের অগ্রিম, এটা প্রিপেইড আছে, তো এটা যোগ করলাম। 2 নম্বর সমন্বয় বলা হয়েছিল ইনঅ্যাডমিসিবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী অ্যাডমিসিবল হবে 30,000 টাকা, আর ইনঅ্যাডমিসিবল হবে দেওয়া আছে প্রশ্নপত্রে 50,000 টাকা। এই 50,000 টাকা আমাদের যোগ করে নিতে হবে, আর অ্যাডমিসিবল হিসেবে যেটা এই আইটি রুলস অনুযায়ী এটা বিয়োগ করতে হবে। দেখুন আমরা সমন্বয়টা ট্রিটমেন্ট দিই। এখানে লিখলাম আমরা ডিপ্রিসিয়েশন 50,000 টাকা, প্রশ্নপত্রে যেটা আছে এটা যোগ করে নিলাম, আর সমন্বয়তে যেটা আছে এটা আমাদের অ্যালোবেল, এটা আমরা মাইনাস করে দিলাম। তাহলে 50,000 যোগ করে 30,000 বিয়োগ করলে কত থাকে 20,000। যদি কোনো শিক্ষার্থী এই জায়গায় 50,000 মাইনাস 30,000 দিয়ে বিয়োগ করার পরে যে ফলাফল থাকে 30,000, এই 20,000, এটা যদি এখানে বসাই তারও অঙ্ক সঠিক হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন পরের সমন্বয়টা পড়ি। জেনারেল এক্সপেন্সেস ইনক্লুডিং 40,000 টাকা অ্যাজ এ প্রিলিমিনারি এক্সপেন্স। জেনারেল এক্সপেন্সেসের মধ্যে প্রিলিমিনারি আছে আবার 40,000 টাকা। সেক্ষেত্রে দেখুন জেনারেল এক্সপেন্স অ্যাকচুয়ালি এটা অ্যাডমিসিবল খরচ, কিন্তু ইয়ার মধ্যে প্রিলিমিনারি অন্তর্ভুক্ত আছে সাধারণ খরচের মধ্যে। যে প্রিলিমিনারি আমরা ছকে দেখেছি 13টি আইটেমের মধ্যে ছিল প্রিলিমিনারি এক্সপেন্স ইনঅ্যাডমিসিবল। তো এটা আমরা এখন কি করব, এটা আমাদের দায়িত্ব 40,000 টাকা নিট ইনকামের সাথে আবার পুনরায় যোগ করে দেওয়া। তো আমরা এটা যোগ করে নিলাম জেনারেল এক্সপেন্সেস নামে 40,000 টাকা। তাহলে বুঝতে পারলাম যে জেনারেলের ভিতরে প্রিলিমিনারি ছিল, যেহেতু রেওয়ামিলে জেনারেল লেখা আছে জেনারেলের ভিতরে অন্তর্ভুক্ত, তাই আমরা জেনারেল লিখে 40,000 টাকা যোগ করলাম। এবার আসুন আরেকটা আইটেম, দ্য স্যালারি এক্সপেন্সেস ইনক্লুডিং 35,000 টাকা অ্যাজ এ কন্ট্রিবিউশন টু আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। সেক্ষেত্রে দেখুন আনরিকগনাইজ অননুমোদনযোগ্য প্রভিডেন্ট ফান্ড, এটা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। এই জন্য আমরা এটা কি করলাম, নিট ইনকামের সাথে যোগ করলাম। তাহলে নিট ইনকাম ছিল 13,60,000, আর তার সাথে ইনঅ্যাডমিসিবল খরচগুলো যোগ করে নিলাম 2,34,000, টোটাল মিলে আসলো 15,94,000 টোটাল অ্যামাউন্ট। এর সাথে ডিপ্রিসিয়েশন অ্যালাওয়েবল ছিল 30,000 বাদ দিলাম, দিলে 15,64,000 টাকা হলো টোটাল অ্যামাউন্ট। এবার আসুন নন বিজনেস ইনকাম। সেক্ষেত্রে দেখুন নন বিজনেস ইনকাম আমরা দেখেছি গ্রোস প্রফিটের সাথে কিছু ইনকাম ছিল, যেমন শেয়ার প্রিমিয়াম, ডিভিডেন্ড আর ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট। এই 3টি আইটেম ছিল নন বিজনেস ইনকাম। এগুলি আমাদের
ব্যবসায়িক ইনকামের মধ্যে দেখানো যাবে না, এই জন্য বিয়োগ করে দিলাম। মোট ইনকাম থেকে ডিভিডেন্ড, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট এবং শেয়ার প্রিমিয়াম এগুলি বাদ দিয়ে দেখলাম যে 1,70,000 এখান থেকে বাদ দেওয়ার পরে 13,94,000 থাকলো। এটাই প্রকৃত বিজনেস ইনকাম। তো ইনকাম ফ্রম বিজনেস, এই কোম্পানি থেকে আয় হলো কত? 13,94,000 টাকা। এটার উপরে আমাদের কর দিতে হবে 25 থেকে 45%-এর মধ্যে যে কোনো একটা রেট। এবার আসুন আমরা যে নন বিজনেস ইনকাম এখানে লেস করলাম, এই আইটেমের মধ্যে কিছু আইটেম আছে যেটার উপরে কর দিতে হয়। যেমন ডিভিডেন্ড, এটা উচ্চস্থলে কর দিয়ে আসতে হয়, এটা আলাদা হবে। আর ট্যাক্স ফ্রি, এখানে বলছে ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট, সেক্ষেত্রে ট্যাক্স ফ্রি গভর্নমেন্টে কখনো কর দিতে হয় না, এটা সম্পূর্ণ করমুক্ত। কিন্তু লেস ট্যাক্স গভর্নমেন্ট বললে অবশ্যই আমরা করের আওতা নিয়ে আসতাম। এই জন্য আমরা যেহেতু ট্যাক্স ফ্রি, তো এক্সামটেড ফুললি মাইনাস করে দিয়েছি। মাইনাস করার পরে এখানে 0 হয়ে গেছে। তো আসুন এরপরে আরেকটা আইটেম ছিল আমাদের শেয়ার প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়াম কখনোই নন বিজনেস ইনকাম হিসেবে আনা লাগে না, ওটা শুধুমাত্র এই নন বিজনেস ইনকামের যে বাদ দেওয়া হয়েছে এইটাই আমাদের শুধুমাত্র যথেষ্ট শেয়ার প্রিমিয়াম। কারণ এটা দুইবার আনা যাবে না, কারণ এটা কখনোই কোনো জায়গায় ট্যাক্স দেওয়া হয় না। আর এগুলি প্রত্যেকটা ধারা অনুযায়ী ট্যাক্স দিতে হয়, যার কারণে আমরা পুনরায় আবার দেখাইছি। সেক্ষেত্রে তাহলে আমাদের এই 60,000 শূন্য যোগ করে কত হয়েছে? 60,000 টাকা। এই 60,000 হলো নন বিজনেস ইনকাম। তাহলে মোট ট্যাক্সেবল ইনকাম হলো 14,54,000। এর মধ্যে ব্যবসায়িক ইনকাম 13,94,000 আর নন বিজনেস 60,000 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন টোটাল ইনকাম আমরা নির্ণয় করলাম, একটা পার্ট শেষ হলো। এবার আসুন ট্যাক্স লায়াবিলিটি। সেক্ষেত্রে প্রথমে আমাদের ট্যাক্স লায়াবিলিটি করতে হবে বিজনেস ইনকামের উপরে। তাহলে বিজনেস ইনকাম কত ছিল? 13,94,000, অর্থাৎ 14,54,000 থেকে 60,000 বাদ দিলে যেটা থাকে। ট্যাক্স অন টোটাল ইনকাম এক্সক্লুডিং ক্যাপিটাল গেইন অ্যান্ড ডিভিডেন্ড, ডিভিডেন্ড ক্যাপিটাল গেইন বাদ দিয়ে আমাদের ডিভিডেন্ড ছিল শুধুমাত্র 14,54,000 থেকে 60,000 বাদ দেওয়ার পরে যেটা থাকে এটার উপরে অবশিষ্ট 25%। সেক্ষেত্রে এখানে 35% নিতে পারেন, 45%ও নিতে পারবেন। আমি এখানে 25% ধরেছি। তাহলে গুণ করে হয়েছে আমাদের 3,48,500 টাকা। আর ডিভিডেন্ড ইনকামের উপরে আমাদের ছকে লেখা ছিল যে 20% কর দিতে হয়। তো 20% কর কত হয়? 60,000-এর পরে 20% 12,000 টাকা। তবে ডিভিডেন্ড ইনকামের উপরে উচ্চস্থলে কর কেটে নেওয়া হয়। কত টাকা কেটে নেওয়া হয়েছে? এই 12,000-ই কেটে নেওয়া হয়েছে উচ্চস্থলে। তো আসুন কর টোটাল মিলে আমরা লাইবিলিটি নির্ণয় করলাম 3,48,500 এবং 12,000, 3,60,500 টাকা। এখান থেকে লেস টিডিএস, ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, এটা মাইনাস করবেন। কত মাইনাস করবেন? ডিভিডেন্ডের উপরে যে 12,000 হয়েছে ওই 12,000-ই মাইনাস করবেন। মাইনাস করার পরে অবশিষ্ট থাকবে কত? 3,48,500 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কোম্পানি ট্যাক্স হিসাব। তো এটাই এ হবে। আরও অনেকগুলো অঙ্ক আমি এখানে মোট টোটালি 14টা অঙ্ক দিয়েছি। প্রত্যেক বছর এই অঙ্কের মধ্যে থেকে আসে, কারণ এর বাইরে আর কোনো নিয়ম নেই। তো আপনারা এগুলো আমার লেখা বইটি সংগ্রহ করে এগুলো প্র্যাকটিস করবেন। সেক্ষেত্রে আরেকটা অঙ্ক আমরা দেখে আসি। 2 নম্বর অঙ্ক, দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সান লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড 30শে জুন 2017 সাল ইজ গিভেন বিলো। নিচে দেওয়া হলো সান লিমিটেডের প্রথমে গ্রোস প্রফিট এক সাইডে দেওয়া হয়েছে, তার সাথে ইনকাম আরও লেখা আছে ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি, এটা হলো নন বিজনেস ইনকাম। শেয়ার প্রিমিয়াম নন বিজনেস ইনকাম, ইন্টারেস্ট অন লেস ট্যাক্স গভর্নমেন্ট নন বিজনেস ইনকাম, ডিভিডেন্ড নন বিজনেস ইনকাম, গেইন অন সেল অফ ফার্নিচার। সেক্ষেত্রে যদি ক্যাপিটাল গেইন লেখা থাকতো তাহলে নন বিজনেস হতো। গেইন অন সেল অফ ফার্নিচার, ফার্নিচার বিক্রি করে গেইন হয়েছে, এটা আমাদের অ্যালোবেল, এটা নন বিজনেস নয়। এবার আসুন ডিসকাউন্ট রিসিপ্ট আর আদার ইনকাম, এগুলো সবই বিজনেস ইনকাম। এবার আসুন ব্যয়ের দিকে যাই। স্যালারি, স্যালারি এটা অ্যালোবেল এক্সপেন্স, অফিস রেন্ট, জেনারেল এক্সপেন্স। এবার আসুন ডোনেশন, পেনাল্টি, এই দুইটি ইনঅ্যাডমিসিবল। অ্যাডভার্টিসিংয়ে যদি কোনো সমন্বয় থাকে তাহলে আমরা ইনঅ্যাডমিসিবল দেখাতে পারবো। আর ব্যাড ডেট, ট্যাক্স, ইন্স্যুরেন্স, অডিট ফিস, ডিপ্রিসিয়েশন আর নিট ইনকাম। ঠিক আছে, এই যে নিট ইনকাম, এটা নিয়ে আমাদের প্রথমে কাজ শুরু করতে হবে। আর সমন্বয়তে কী বলা আছে? অ্যাডমিসিবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী 10,000 টাকা, অথচ আমাদের রেওয়া মিলে দেওয়া রয়েছে ডিপ্রিসিয়েশন 80,000 টাকা।
তো ৮০,০০০ টাকা আমাদের ইনঅ্যাডমিসিবল হিসেবে যোগ করতে হবে, আর অ্যাডমিসিবল হিসেবে মাইনাস করতে হবে ১০,০০০ টাকা। এবার আসেন অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্সেস আর মেড ফর 5 ইয়ার্স। দেখুন অ্যাডভার্টিজমেন্ট এক্সপেন্স দেওয়া ছিল ৪০,০০০ টাকা, আগের পূর্বের অঙ্কের নেয়। তো ৪০,০০০কে আমরা ৫ দ্বারা ভাগ করে ৬০ দ্বারা গুণ করে আমরা ইনঅ্যাডমিসিবল দেখাবো যে অগ্রিম খরচ হিসেবে বাকি টাকাটা। এবার আসুন ৩ নম্বর সমাধান, স্যালারি এক্সপেন্সেস ইনক্লুডিং ৪০,০০০ টাকা কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। সেক্ষেত্রে দেখুন এখানে আমাদের স্যালারির মধ্যে এখানে প্রভিডেন্ট ফান্ডের পরিমাণ আছে কত, ৪০,০০০ টাকা। তাহলে এটা আমাদের ইনঅ্যাডমিসিবল হিসেবে দেখাবো। আর আসুন জেনারেল এক্সপেন্সেস ইনক্লুডিং, জেনারেলের ভিতরে আবার ৬০,০০০ টাকা প্রিলিমিনারি আছে, পূর্বের ন্যায় পূর্বের অঙ্কে যেমন ছিল ৪০,০০০ টাকা জেনারেল, এর ভিতরে প্রিলিমিনারি এখানে আছে ৬০,০০০ টাকা। তাহলে প্রত্যেকটা অঙ্ক একই রকম, আপনি যে কোনো একটা অথবা দুইটা একটু ভালো করে করলে আশা করি ইনশাল্লাহ এই ফর্মেটে অঙ্ক আপনারা সবাই পারবেন। আর এখান থেকে প্রতি বছর একটা করে অঙ্ক আসে, সেকেন্ড ইয়ার অনার্স সেকেন্ড ইয়ারে আসে, থার্ড ইয়ারে ব্যবস্থাপনা বিভাগে একটা অঙ্ক আসে, মার্কেটিং বিভাগে অঙ্ক আসে, এবং মাস্টার্সে তো প্রত্যেকবার আসে এখান থেকে। সেক্ষেত্রে এবার আসুন আমাদের কী তৈরি করতে হবে, ডিটারমাইন দ্য টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লায়াবিলিটি। তো আসুন আমরা প্রথমে শুরু করি অঙ্কটি। প্রথমে লিখলাম সান লিমিটেড স্টেটমেন্ট, এখানে আমরা অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ার দিলাম। প্রথমে নেট ইনকাম লিখলাম কত, ৪ লক্ষ। এটা কোথায় পেয়েছি, এই প্রসেস থেকে নিয়ে এসেছি। এর সাথে আমরা সমন্বয় থেকে দেখেছি স্যালারির ভিতরে রিকগনাইজ আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটা ছিল, জেনারেল এক্সপেন্সের ভিতরে এটা প্রিলিমিনারি ছিল, ডোনেশন পেনাল্টি সরাসরি প্রস্তাবপত্রে লেখা ছিল, অ্যাডভার্টিসিং ৫ দিয়ে ভাগ দিয়ে ৪ দিয়ে গুণ করে যেটা হয়েছে এটা আমরা অগ্রিম হিসেবে দেখাইছি। আর যেহেতু সেক্ষেত্রে মানে যিনি একটা কথা মনে রাখতে হবে আপনার, যদি প্রস্তাবপত্রে প্রভিশন ফর ব্যাড ডেট থাকে তাহলে প্রভিশনের অংশ আসবে, আর যদি প্রভিশন না থাকে তাহলে শুধুমাত্র ব্যাড ডেটের অংশটাই এখানে দেখাতে হবে। এবার আসুন প্রভিশন ফর ট্যাক্স, যদি ট্যাক্স থাকে তাহলে এটা দেখাবেন। আর ডিপ্রিসিয়েশনটা আপনার দুইভাবে দেখাতে পারেন। আমি এখানে অবশ্যই পূর্বের অঙ্কে যেমন দেখুন, পূর্বের অঙ্কে আমরা কি করেছিলাম, এখানে ইনঅ্যাডমিসিবল হিসেবে ডিপ্রিসিয়েশন দেখাইছিলাম, যোগ করেছিলাম, আর অ্যাডমিসিবল হিসেবে মাইনাস করেছিলাম। এভাবে করা যায়, অথবা আমি ২ নম্বরে আবার অন্যভাবে করে দিয়েছি যে ডিপ্রিসিয়েশন ছিল ৮০,০০০ টাকা, আর অ্যাডমিসিবল এখানে কত, ১০,০০০ টাকা। ৮০ থেকে ১০ বাদ দিলে কত হয়, ৭০,০০০ টাকা। তো এইভাবেও আমরা মাইনাস করে দেখাতে পারি। তো দুইটার ভিতরে যে কোনো একটা করতে পারবেন। আসুন তাহলে আমরা সব ইনঅ্যাডমিসিবল খরচগুলো যোগ করে নিলাম। পূর্বের ৪ লাখের সাথে এই 2,48,০০০ যোগ করার পরে 6,48,০০০ টাকা হলো। এর সাথে আমাদের যে সমস্ত নন বিজনেস ইনকাম আছে এগুলো বিয়োগ করতে হবে। তো আমরা আবারও দেখে আসি প্রস্তাবপত্রে, নন বিজনেস ইনকাম ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট ১ লক্ষ টাকা, শেয়ার প্রিমিয়াম ৬০,০০০ টাকা, ইন্টারেস্ট অন লেস ট্যাক্স গভর্নমেন্ট ৪০,০০০ টাকা, আর ডিভিডেন্ড ৮০,০০০ টাকা। এই 4টা আইটেম আমাদের নন বিজনেস, এটা বিয়োগ করা হলো। বিয়োগ করার পরে ৩,৬৮,০০০ টাকা থাকে, এটাই ছিল আমাদের বিজনেস ইনকাম। এবার আসুন নন বিজনেসের ভিতরে কোনগুলি আবার করযোগ্য। যেমন ডিভিডেন্ড, এটা উচ্চস্থলে কর কেটে নেওয়া হয় ৮০,০০০-এর পরে। ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট, এটা কখনোই কর দেওয়ার প্রয়োজন হয় না, ট্যাক্স ফ্রি যেহেতু বলেছে। শেয়ার প্রিমিয়াম তো কর দেওয়া লাগে না। আর ইন্টারেস্ট অন লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটি, এটা উচ্চস্থলে কেটে নেওয়া হয়। তো আসুন আমরা এখানে শুধু ডিভিডেন্ডটা লিখলাম, ডিভিডেন্ড লিখে মোট নন বিজনেস ইনকাম হিসাব করলাম ৮০,০০০ টাকা, তাহলে মোট ইনকাম আসলো ৪,৪৮,০০০ টাকা। এটাই হলো টোটাল করযোগ্য আয়। এবার আমরা কর এখানে ট্যাক্স লায়াবিলিটি তৈরি করতেছি। ৪,৪৮,০০০ থেকে ৮০,০০০ বাদ দিয়ে যে অ্যামাউন্ট থাকে ৩,৬৮,০০০, তার উপরে 25%। সেক্ষেত্রে 25 থেকে 45 যে কোনো পার্সেন্ট আমরা ইউজ করতে পারেন, তাহলে 25 থেকে 45-এর মধ্যে থাকতে হবে। তো আমি অবশ্যই অঙ্কগুলিতে 25% বেশি ইউজ করেছি, এটাই আপনারা করবেন। তো আসুন 25% করে হলো ৯২,০০০ টাকা। আর ডিভিডেন্ডের উপরে ট্যাক্স কত হয়েছে, ১৬,০০০ টাকা। তো আমরা এখান থেকে উচ্চস্থলে আবার ওই ১৬,০০০ টাকা বাদ দিতে পারি, বাদ না দিলেও হয়, এটা আমরা দেখা যাচ্ছে ধরে নিলাম, এখনও দেওয়া হয়নি। তাহলে মোট হলো ১,০৮,০০০ টাকা। এভাবেও আপনি অ্যান্সার করতে পারেন। সেক্ষেত্রে এবার আসুন আরেকটা অঙ্ক, ৩ নম্বর। আশা করি আপনারা বুঝতে পারছেন। ৩ নম্বরে এখানে নেট ইনকাম দেওয়া আছে ৯২,৩০০ টাকা, আর সমন্বয়গুলো সবই বলা আছে। এগুলো আপনারা একটু বাড়িতে হোমওয়ার্ক করবেন আজকে।
আর এটা আসুন 4 নম্বরে নেট ইনকাম আছে 2,69,000 টাকা, আর খরচগুলো দেওয়া আছে, কিছু আদার ইনকাম দেওয়া আছে, এটাও করবেন। 5 নম্বর অঙ্কটি, এখানে নেট ইনকাম 2,13,000 টাকা, ইনঅ্যাডমিসিবল কিছু খরচ আছে, নন বিজনেস কিছু ইনকাম আছে, এগুলো বসায় ক্যালকুলেশন করবেন। আশা করি ইনশাল্লাহ এখন আপনারা পারবেন এগুলি। তারপর আসুন 6 নম্বর, এটা একটা ছোটো 4 মার্কের অঙ্ক ছিল। 7 নম্বর 4 নম্বর অঙ্ক ছিল 4 মার্কের। শিখে দেখুন এই অঙ্কটি এডিউতে প্যাসেজ আকারে দেওয়া হয়েছে গ্রোস প্রফিট, এখান থেকে লেস অপারেটিং এক্সপেন্সগুলো প্রত্যেকটা প্যাসেজ আকারে লেখা হয়েছে। লাস্টে আমাদের এখানে নেট ইনকাম দেওয়া হয়েছে। তো আইটি রুলস অনুযায়ী সমন্বয়গুলো সব দেওয়া আছে। তো নেট ইনকাম 7,10,000 টাকা, আর এখান থেকে ইনঅ্যাডমিসিবল যেগুলো ছিল সব যোগ করে নিয়ে এরপরে আপনার অ্যাডমিসিবল খরচগুলো বিয়োগ করে তারপরে নন বিজনেস আয় এটা বাদ দিতে হয়। বাদ দেওয়ার পরে আবার নন বিজনেস আয়ের পরিমাণ এখানে যোগ করে নিলাম, নিয়ে টোটাল ইনকাম নির্ণয় করলাম। ঠিক আছে, দেখুন এটা আপনি প্র্যাকটিস করবেন। এখানে 8 নম্বর অঙ্কটি, যার কাছে আমার লেখা বইটা নাই তারা বইটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলেন। আর আমরা প্রত্যেকটা অঙ্কই হবে সমাধান করে দেবো, আপনারা অবশ্যই বাসায় করলে দেখবেন খুব সহজে ইনশাল্লাহ এগুলো পারতেছেন। শিখে দেখুন এরপরে আসুন 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্ক, এখানেও কোনো সমস্যা নাই, 4 মার্কের অঙ্ক মাত্র। 10 নম্বর অঙ্কটি প্যাসেজ আকারে দেওয়া হয়েছে। এডিউ 7 কলেজে 14 সালে এসেছিল, আর জায়গা স্বল্পতার কারণে শখের অঙ্কটা প্যাসেজ আকারে দেওয়া হয়েছে। গ্রোস প্রফিট 10 লক্ষ টাকা, আর অ্যাডমিসিবল এক্সপেন্স ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সগুলো খরচগুলো বাদ দেওয়ার পরে নেট ইনকাম 7,10,000 টাকা। আর সমন্বয়গুলো নিচে লেখা হয়েছিল এই দুইটা রিকোয়ারমেন্ট। এখন করযোগ্য আয় নির্ণয় করলাম, নেট ইনকামের সাথে ইনঅ্যাডমিসিবল খরচগুলো যোগ করলাম, আর অ্যাডমিসিবল খরচ এখান থেকে বিয়োগ করে দিলাম। এরপর আসুন নন বিজনেস ইনকামগুলো বিয়োগ করলাম, এই আমাদের বিজনেস ইনকাম চলে আসলো। এর উপরে কর নির্ধারণ করা হবে 7,49,000-এর উপরে। এর সাথে আমাদের নন বিজনেস ইনকামের মধ্যে ডিভিডেন্ড, এটা উচ্চ স্থলে কর কেটে নেওয়া হয়, সেটা লিখলাম, লিখে টোটাল ইনকাম লিখে এবার কর নির্ধারণ করা হলো। এখানে উচ্চ স্থলে কর বাদ দেওয়া হয়েছে। এবার আসুন 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি এটা আসছিল 15 সালে এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এখানে নেট ইনকাম ছিল 9,04,000 টাকা, আর আদার ইনকাম যেগুলো ছিল এখানে আমাদের নন বিজনেস কিছু ইনকাম ছিল, আর এখানে আমাদের ডোনেশন পেনাল্টি সব ইনঅ্যাডমিসিবল খরচ ছিল, কিছু সমন্বয় আছে। তো নিয়ম অনুযায়ী আপনারা একই নিয়মের অঙ্ক তো এগুলো সব করে ফেলবেন। এটা করবেন, দেখুন আমি এখানে সহজভাবে উপস্থাপন করে দিয়েছি। তো এই ফর্মেটে অঙ্ক একইভাবে সব সমাধান করতে হয়, আমি সেভাবে গুছাই দিয়েছি। আপনারা এইগুলো আমার লেখা বইগুলি সংগ্রহ করেন, বইগুলি সংগ্রহ করে এই অঙ্কগুলো আপনার বাড়িতে প্র্যাকটিস করেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোনে জানাবেন, আমি তাহলে সমাধান বলে দেব মোবাইলে। সেটা দেখুন তাহলে এবার আসুন ট্যাক্স লায়াবিলিটি, এটাও দেখানো হলো। ক্যাপিটাল গেইনের ট্যাক্স আমরা জানি, ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স হয় 15%, আর ডিভিডেন্ডের উপরে 20%, আর কোম্পানির ট্যাক্স 25 থেকে 45-এর মধ্যে আমি এই অঙ্কটায় 35% ধরে দিয়েছি। তো আপনারা যে কোনো একটা ধরবেন, সমস্যা নেই। এরপর আসুন 12 নম্বর অঙ্কটি এসেছিল এডিউ 15 সালে, এটাও খুব সহজ অঙ্ক। এরপর আসুন 13 নম্বর অঙ্কটি এসেছে 16 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি। দুইটা অঙ্ক এসেছে, একটা 4 মার্কের আর একটা 10 মার্কের। অনেক সহজ একটি অঙ্ক। এখানে আমাদের নেট ইনকাম দেওয়া হয়েছে 4 লক্ষ, আর 5টা এখানে সমন্বয়, 4টে সমন্বয় আছে। এই খুবই সহজ, দেখুন এই অঙ্কটা করবেন, সেটা দেখুন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন 9 নম্বর ফর্মেটে অঙ্কগুলি। যারা বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং বিভাগ তাদের জন্য আমার লেখা বইটা সংগ্রহ করে এই অঙ্কগুলি প্র্যাকটিস করবেন। আপনাদের আজকের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এখানে আমি মাত্র 14টা অঙ্ক দিয়েছি। তো যেগুলো বোর্ড প্রশ্ন এই 14 নম্বর সহ এখান থেকে 3টি বা 4টে অঙ্ক সমাধান করবেন, আর বাকিগুলো আপনারা একবার দেখবেন সমাধান করাই আছে সুন্দরভাবে। তো সবগুলো করা লাগবে না। তো আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের অঙ্কগুলো আপনারা ইনশাল্লাহ সবাই পারবেন। তো শিক্ষার্থীগণ, ভালোভাবে অঙ্ক শেখার জন্য প্রথমে শর্ত হলো একটা ভালো বই দরকার, আর একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে। তাই শিক্ষার্থীর কথা মাথায় রেখে আমি আমার লেখা বইগুলি খুব যত্ন সহকারে ফরম্যাট আকারে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আর আপডেট যে বইগুলো আসবে আশা করি ইনশাল্লাহ আরও বেশি বেশি ভালো কিছু উপহার দিতে পারবো, সেজন্য আমার জন্য দোয়া করবেন। আর আপনারা
আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সব বন্ধুদেরকে এগুলি দেখার সুযোগ করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আপডেট যে ভিডিওগুলো আসবে তাহলে আপনি প্রথমে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো। আর এর পরবর্তীতে আমি সময় পেলে ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা ফরম্যাটের অঙ্কগুলি আমি এভাবে বোঝাই দেওয়ার চেষ্টা করব আরও বেশি বেশি করে। প্রত্যেকটা বোর্ডে যখনই যে প্রশ্ন আসবে, পরবর্তীতে সময় করে আমার বই লেখাগুলো শেষ হয়ে গেলে প্রতিদিন আমি ভিডিও দিব আপনার। সেজন্য যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে নতুন নতুন ভিডিও পেতে আপনার জন্য সুবিধা হবে। তো শিক্ষার্থীগণ, অনেক বড় ক্লাস হয়েছে, প্রায় 30 মিনিটের উপরে চলে গেছে। তো আজকের ক্লাস এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।